bronchial asthma. Third one is bronchiectasis, and sometimes cystic fibrosis is also included in the obstructive pulmonary diseases. But common COPD, bronchial asthma, bronchiectasis এই তিনটার নাম অবশ্যই বলতে হবে। কেউ যদি জিজ্ঞেস করে what is the obstructive pulmonary disease, COPD বলতে হবে, bronchial asthma বলতে হবে, bronchiectasis অবশ্যই বলতে হবে। সিস্টিক ফাইব্রোসিস না বললেও কোনো কেউ মাইন্ড করবে না, কিন্তু বাকি তিনটা অবশ্যই বলা লাগবে। তো আমরা আজকে যেটা আলাপ করবো সেটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, বা যেটাকে আমরা সংক্ষেপে সিওপিডি বলি। এবং ইট ইজ ভেরি কমন ডিজিজ, এবং মেডিসিন ওয়ার্ডে আপনারা যদি ক্লাস করে থাকেন আগে দেখবেন যে ওয়ার্ডে রেসপিরেটরি সিস্টেমের যে কেসগুলো ভর্তি হয় তার মধ্যে কমনেস্ট ডিজিজ হচ্ছে সিওপিডি পেশেন্ট, এবং সিওপিডি পেশেন্টগুলো সাধারণত রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে ভর্তি হয়। So what is COPD? It is a common preventable and treatable disease. এখানে কয়েকটি কিওয়ার্ডস আছে। এটা হচ্ছে প্রিভেন্টেবল এবং ট্রিটমেন্ট করা যায়। ট্রিটেবল ডিজিজ ক্যারেক্টারাইজড বাই পারসিস্টেন্ট এয়ার ফ্লো লিমিটেশন। এখানে যে এয়ার ফ্লো লিমিটেশন হয় এটা পারসিস্টেন্ট, এটা সিগনিফিক্যান্ট রিভার্স হয় না। দ্যাট ইজ নট ফুললি রিভার্সিবল and usually progressive. এটা একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড, এটা progressive and associated with abnormal or enhanced chronic inflammatory response in the airway and the lung to various noxious particle and gas. সুতরাং এখানে একটা ক্রনিক ইনফ্লামেটরি রেসপন্স হয়, যে রেসপন্সটা হয় এক্সটার্নাল কোনো নক্সাস পার্টিকেল বা গ্যাস যখন লাংসের ভিতরে ঢোকে তার রেসপন্সে। এবং এই ক্রনিক ইনফ্লামেটরি রেসপন্সের জন্য একটা ক্রনিক ইনফ্লামেশন হয় এবং যার জন্য পারসিস্টেন্ট এয়ার ফ্লো লিমিটেশন হয়, এবং ইট ইজ প্রোগ্রেসিভ, নট রিভার্সিবল, ফুললি রিভার্সিবল। এই দুটাই ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট। ইট ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড নট ফুললি রিভার্সিবল, এবং ইট ইজ প্রিভেন্টেবল অ্যান্ড ট্রিটেবল। এটা হচ্ছে গ্লোবাল ইনিশিয়েটিভ ফর গোল্ড, যেটা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ গোল্ডের ডেফিনিশন। আমার স্ক্রিনের উপর দিকটা দেখতে সমস্যা হচ্ছে? No sir. Okay, so this is the definition of the COPD. এক কথায় আমি যেটা আগে বললাম, there is inflammation. ইনফ্লামেশনটা হয় একটা এয়ারওয়েতে আর একটা হচ্ছে লাং প্যারেনকাইমাতে। এয়ারওয়েতে যখন ইনফ্লামেশন হয় তখন এয়ারওয়ে ক্রনিক ইনফ্লামেশনের কারণে আমরা জানি যে কোনো ক্রনিক ইনফ্লামেশন হলে সেখানে আলটিমেটলি ফাইব্রোসিস হয় এবং আলটিমেটলি লুমেন ইজ ন্যারোড অলমোস্ট পার্মানেন্টলি। এই লুমেন ন্যারোইং এর সাথে সাথে যেটা হয় ইনক্রিজ সিক্রেশন অফ মিউকাস হয়, সেই মিউকাস গুলো লুমেনের মধ্যে গিয়ে প্লাগস তৈরি করে এবং এয়ারওয়ে রেজিস্ট্যান্স বেড়ে যায়। আর প্যারেনকাইমা যেটা অ্যালভিওলাই গুলা, অ্যালভিওলার মধ্যে ইনফ্লামেশন যখন হয় অ্যালভিওলাই গুলা যখন টার্মিনাল রেসপিরেটরি ব্রঙ্কিওলের সাথে যে অ্যাটাচমেন্ট থাকে সেই অ্যাটাচমেন্ট থেকে আস্তে আস্তে ডিসলজ হয়ে যায়, যার ফলে অ্যালভিওলার ইন্টারঅ্যালভিওলার সেপ্টাম যেগুলো সেগুলো ডিস্ট্রাকশন হয় এবং মানে লাংসের যে রেসপিরেটরি মেমব্রেন সেই মেমব্রেনের নাম্বার কমতে থাকে। আলটিমেটলি লাংসের ইলাস্টিক রিকয়েল কমে যায়, সব মিলে এয়ার ফ্লো লিমিটেশন হয়। দিস ইজ ইন শর্ট অ্যাবাউট দ্য প্যাথোলজি অফ সিওপিডি। পরে আমি আরেকটু ছবি দিয়ে দেখাবো। যেমন এখানে একটা নরমাল ব্রঙ্কিয়াল ইপিথেলিয়ামের পিকচার দেখানো হয়েছে। এখানে ইপিথেলিয়াম থাকে, ল্যামেনা প্রোপ্রিয়া থাকে, তার নিচে মাসেল থাকে। এই এই নরমাল পিকচারটা যখন সিওপিডি তে টার্ন হয়, প্রথমে আপনার যে ইপিথেলিয়ামের এখানে যে ছোট ছোট মিউকাস গ্ল্যান্ড থাকে সেখান থেকে মিউকাস তৈরি হয় এবং মিউকাস একটা প্লাগ তৈরি হয় লুমেনের ভিতরে। আলটিমেটলি এই ওয়ালে তখন ক্রনিক ইনফ্লামেশন হয়, ওয়াল ইনফ্লামেটরি সেল দিয়ে ইনফিলট্রেট হয়, ওয়াল থিকনেস বেড়ে যায়, এবং এখানে যে মিউকাস গ্ল্যান্ড গুলো আছে সেগুলো হাইপারট্রফি হয় এবং মিউকাস গ্ল্যান্ডের নাম্বার বাড়তে থাকে।
এবং আন্ডারলাইং যে ল্যামেলিপ্রোপিয়ার নিচে যে মাসলগুলো থাকে সেই মাসলগুলো হাইপারট্রফি হয়, মাসলগুলো থিকনেস বেড়ে যায় এবং আলটিমেটলি ল্যামেলিপ্রোপিয়ার মাসেল ল্যামেলিপ্রোপিয়ার নিচে এবং এখানে ফাইব্রোসিস হয়, যার ফলে লুমেনটা আলটিমেটলি ন্যারো হয়ে যায়। এই ছিল নরমাল লুমেন। আর এই হচ্ছে সিওপিডি পেশেন্টের যে ব্রঙ্কাসের ভিতরে বা ব্রঙ্কিউলের ভিতরে যে লুমেনটা, লুমেন ইজ আলটিমেটলি ন্যারো। যেহেতু এখানে ফাইব্রোসিস হচ্ছে, মাসেল হাইপারট্রফি হচ্ছে, এই জন্য এই যে লুমেন ন্যারোইং হলে ইট ইজ অলমোস্ট সিগনিফিকেন্টলি নট রিভার্সিবল এবং এটা ন্যারোইং মোটামুটি ধরে যে পার্মানেন্টলি ন্যারোইং। অ্যালভেলাসের ভিতরে যেটা হয়, অ্যালভেলাসের যে প্রতিটা অ্যালভেলাসের মাঝখানে আমরা যে ইন্টার অ্যালভেলাস সেপ্টাম থাকে, এই সেপ্টাম গুলো ইনফ্লামেশনের সেলের যে মেডিয়েটর সেগুলোর জন্য এগুলো ডিস্ট্রয় হয়ে যায়। আলটিমেটলি কয়েকটা অ্যালভেলাস মিলে একটা ক্যাভিটির মতো হয়ে যায়। দিস ইজ দ্য আলটিমেটলি দ্য বেসিক চেঞ্জ ইন এমফাইসিমা। এখানে এয়ার ট্র্যাপ হয়ে যায় এবং এই আলটিমেটলি এখানে রেসপিরেটরি মেমব্রেনের সংখ্যা কমে যাওয়ার জন্য অক্সিজেন ব্লাডে আসলে কম যায়। যদিও সাইজ ঠিকই আছে, কিন্তু ইন্টারঅ্যালভেলার সেপ্টাম না থাকার জন্য রেসপিরেটরি মেমব্রেনের সারফেস এখানে অনেক কমে যায়, যার ফলে অক্সিজেনেশন কম হয়। এখানে কমনলি দুইটা টার্ম সিওপিডি তে ইউজ করা হয়, একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস আর একটা হচ্ছে এমফাইসিমা। আমরা জাস্ট ট্র্যাডিশনাল এই দুইটা টার্মের মিনিংসটা একটু জানবো। ক্রনিক ব্রঙ্কাইটিস মানে কি? ক্রনিক ব্রঙ্কাইটিস হচ্ছে যে একটা পেশেন্ট যখন বলবে এসে যে আমার কাফ হয়, সাথে স্পুটাম প্রোডাকশন হয় অ্যাটলিস্ট 2 টিএসএ পার ডে, এবং প্রতিদিনই হবে, এটা অ্যাটলিস্ট মানে একটানা 3 মাস থাকবে এই কাশিটা, এবং পরপর 2 বছর, পরপর 2 বছর একটানা 3 মাস যদি কাশি থাকে এবং এটা স্পুটাম প্রোডাকশন হয় 2 টিএসএ পার ডে মিনিমাম, এবং এটা যদি আদার কোনো ডিজিজ দিয়ে এক্সপ্লেইন করা না যায় যেমন ব্রঙ্কিক্টেসিস, তখন আমরা এটাকে ক্রনিক ব্রঙ্কাইটিস বলবো। এবং পেশেন্ট টিএসএস মানে কি? টি স্পুনফুল, টি স্পুনফুল, চায়ের যে চামচ, টি স্পুনফুল। তাহলে ক্রনিক ব্রঙ্কাইটিস আমরা তখন বলবো পেশেন্ট যখন ক্রনিক কাফের একটা হিস্ট্রি দেবে, যে কাফটা প্রোডাক্টিভ 2 চামচ টি স্পুনফুল পার ডে মিনিমাম, এবং একটানা 3 মাস কাশিতে থাকবে এবং পরপর 2 বছর থাকবে, তখন আমরা এটাকে ক্রনিক ব্রঙ্কাইটিস বলবো। এমফাইসিমা মানে হচ্ছে abnormal permanent enlargement of the air space distal to the terminal bronchiole accompanied by destruction of the wall without fibrosis। যেটা আমি আগের ছবিতে দেখালাম সেটাই হচ্ছে এমফাইসিমা। এই যে দিস ইজ এমফাইসিমা। এখানে দেখেন যে রেসপিরেটরি ইন্টারঅ্যালভেলার সেপ্টাম ডিস্ট্রাকশন হওয়ার জন্য abnormal permanent enlargement of the air space হচ্ছে distal to the terminal bronchiole, দিস ইজ এমফাইসিমা। এখানে কোনো ফাইব্রোসিসটা মানে এয়ারওয়ে চেঞ্জের থেকে অ্যালভেওলার চেঞ্জটা বেশি কমন। এখানে মূল কথা হচ্ছে এমফাইসিমাতে অ্যালভেওলার বা লাং প্যারেনকাইমা চেঞ্জটা বেশি প্রমিনেন্ট, আর ক্রনিক ব্রঙ্কাইটিসে এয়ারওয়ে চেঞ্জটা বেশি প্রমিনেন্ট দেন লাং প্যারেনকাইমা। কনভেনশনালি আমরা সিওপিডি কে 3টা টাইপ বলা হয়। একটা হচ্ছে টাইপ এ সিওপিডি, যেটা মানে সংক্ষেপে বলে পিঙ্ক পাফার টাইপ। টাইপ বি যেটার নাম হচ্ছে ব্লু এন্ড ব্লটার টাইপ, আর টাইপ সি হচ্ছে দুইটার মিক্সড যেটা, সেটাকে টাইপ সি বলা হয়। বেশিরভাগ পেশেন্টে কিন্তু টাইপ সি নিয়ে আসে। টিপিক্যাল টাইপ এ বা টিপিক্যাল টাইপ বি কিন্তু রিলেটিভলি কম। টাইপ এ যারা, তারা হচ্ছে পিঙ্ক পাফার, মানে এটা বেসিক কথা হচ্ছে যারা মানে এমফাইসিমা প্রিডমিনেন্ট সিওপিডি তাদেরকে আমরা টাইপ এ বলবো। আর যারা ক্রনিক ব্রঙ্কাইটিস সিওপিডি প্রমিনেন্টলি তাদের সিম্পটম থাকে, তারা হচ্ছে টাইপ বি। আর টাইপ সি হচ্ছে দুইটার মিশ্রণ বা দুইটার অ্যাডমিক্সচার যাদের মধ্যে থাকে। এখন পিঙ্ক পাফার বা ব্লু ব্লটার এই টার্মগুলা কেন বলা হয়? আমি এখানে আমার একটা ছবি ছিল, ছবিটা আসতেছে না। টাইপে যারা এমফাইসিমা প্রিডমিনেন্ট সিওপিডি, তাদের
প্রবলেমটা হয় যে লাং প্যারেনকেমা ডিস্ট্রাকশনের কারণে রেসপিরেটরি মেমব্রেন কমে যায় এবং এয়ার ট্র্যাপিং হয়, তাদের এমফাইসেমা সিমটম বা সাইন গুলা বেশি থাকে। এদের দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন কম হয় এবং এরা এয়ারওয়ে ন্যারোয়িং কম হওয়ার কারণে এদের কিন্তু অক্সিজেনেশন মানে রিলেটিভলি মেইনটেইন করতে পারে। অক্সিজেনেশন মেইনটেইন করতে পারে বাই ইনক্রিজিং দ্য রেসপিরেটরি রেট। রেসপিরেটরি রেট বাড়ার এদের ট্যাকিকার্ডিয়া বেশি থাকে এবং এইটার মাধ্যমে তারা কম্পেনসেট করে মোটামুটি অক্সিজেন লেভেল মেইনটেইন করতে পারে। যদি রেসপিরেটরি ফেল হয়ে যায় তখন আলটিমেটলি পারে না, কিন্তু তার আগ পর্যন্ত তারা অক্সিজেন লেভেল মোটামুটি মেইনটেইন করতে পারে, যার ফলে এদের সাইনোসিসটা কম হয়। এই জন্য এদেরকে পিং বলা হয়, যে যেহেতু এদের সাইনোসিস হয় না এই জন্য পিং। আর পাফার বলা হয় এই কারণে যে তারা যখন এক্সপিরেশন করে তখন তারা লিপসটাকে মানে এক্সপিরেশন করার সময় লিপস দুইটাকে একসাথে করে তারপরে একটা ন্যারো ওপেনিং করে তার মাধ্যমে মানে এক্সপিরেশন করে, যার ফলে ইন্ট্রা ওরাল বা ইন্ট্রা গ্লটিক প্রেসার যেটা সেটা এক্সপিরেশন সময় বেশি থাকে এবং এর জন্য এক্সপিরেশনের সময় তাদের এয়ারওয়ে কলাপসটা কম হয়। এই পাফিং ব্রিদিং যেটা পাফিং ব্রিদিংটা প্রিডমিনেন্টলি এমফাইসেমা প্রিডমিনেন্ট যেটা তাদের মধ্যে দেখা যায়, এই জন্য এদেরকে বলে পিঙ্ক পাফার। আর ব্লু ব্লটার হচ্ছে যারা ক্রনিক ব্রঙ্কাইটিস সিওপিডি, তাদের এয়ারওয়ে ন্যারোইং এর কারণে এক নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন বেশি হয়, দুই নম্বর হচ্ছে হাইপোক্সিয়া বেশি হয়, যার ফলে এরা সহজে সাইনাস হয়ে যায়, এই জন্য এদেরকে ব্লু বলা হয়। সাইনাস হয়ে গেলে ব্লু বলা হয়। আর এদের আলটিমেটলি পালমোনারি হাইপারটেনশন হয়ে রাইট হার্ট ফেলিওর ডেভেলপ করে, এই জন্য এই পেশেন্টগুলো ইডিমেটাস থাকে। ইডিমেটাস থাকে এই জন্য এদেরকে ব্লটার বলা হয়। তাদের পেটটা ফোলা ফোলা থাকে বা অনেক সময় অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট ফিল করে, লেগ ইডিমা থাকে, এই জন্য এদেরকে ব্লু ব্লটার বলা হয়। তাহলে ব্লু ব্লটার হচ্ছে যারা ক্রনিক ব্রঙ্কাইটিস প্রিডমিনেন্ট সিওপিডি, আর টাইপ এ যেটা পিঙ্ক পাফার হচ্ছে যারা এমফাইসিয়া প্রিডমিনেন্ট সিওপিডি। Information basic about COPD. This is the commonest. স্যার এমফাইসেমা প্রিডমিনেন্ট সিওপিডি তে স্যার এই কেন স্যার হচ্ছে এই বাতাসটা হচ্ছে ইয়ে করে ওই পিঙ্ক পাফার করে ফেলে, একটু বলুন স্যার। পাফার করে এই কারণে যে তাদের যাতে এই জন্য বলছি যে ওদের কার্বন ডাইঅক্সাইড রিটেনশনটা কম হয়। ওরা যখন পাফ করে ব্রিদিং নেয় তখন মুখের ভিতরে এক্সপিরেশন সময় এয়ারটা মানে মানে সে একবারে ছেড়ে দেয় না, সে স্লোলি ছাড়ে, যার ফলে ইন্ট্রাওরাল এবং ল্যারিংস এর ভিতরে যে এয়ারটা থাকে সেটা মানে ট্র্যাপ থাকে, যার ফলে ইন্ট্রাগ্লটিক প্রেসারটা বেশি থাকে এবং তাদের এয়ারওয়ে কলাপসটা কম হয় ডিউরিং এক্সপিরেশন। নরমালি এই ধরনের রোগীদের এক্সপিরেশন করার সময় যখন এক্সপিরেশনের মিডিলে যায় তখন এয়ারওয়ে গুলো কলাপস হয়ে যায়। কলাপস যাতে না হয় এই জন্য তারা এই টেকনিকটা ইয়ে করে এবং যার ফলে তাদের এয়ারওয়ে ন্যারোয়িংটা হয় না এক্সপিরেশনের সময় এবং কার্বন ডাইঅক্সাইড রিটেনশন কম হয়। কার্বন ডাইঅক্সাইড রিটেনশন এই জন্যই কম হয় এই যে পিঙ্ক পাফারদের। থ্যাংক ইউ। আচ্ছা, there are COPD তে সবচেয়ে commonest respiratory disease, around 600 million people worldwide COPD তে সাফার করে। হয়তো এটা ইদানিং আরো বেশি হতে পারে, এই ডাটাটা আরো কয়েক বছর আগে। এবং থার্ড লিডিং কজ অফ ডেথ, এবং বিশেষ করে এশিয়া আফ্রিকাতে এটা মোটামুটি বলা যায় মানে এটা আস্তে আস্তে আরো বাড়বে। বাংলাদেশে এটা 2007-এর একটা স্টাডি রেজাল্ট, বাংলাদেশে 40 ইয়ার্স এর ওল্ড যারা তাদের বিশেষ করে মেল পেশেন্টের তাদের 21% হচ্ছে সিওপিডি প্রিভ্যালেন্স আর কি। আর ওভারঅল আমাদের দেশে 4.3% প্রিভ্যালেন্স ওভারঅল পপুলেশনে, এবং টোটাল বার্ডেন ইজ 6 মিলিয়ন। এটা অবশ্য অনেক আগে ডাটা, এখন হয়তো আরো বাড়ছে। এটার সাথে ডাটা তো 13 বছর আগে, সুতরাং এর পরের কোনো ডাটা নেই। So what is the important etiology of COPD? Very commonest cause is smoking. This is the commonest cause, এবং সাধারণত দেখা যায় যে যারা at least 10 pack year মানে 10 pack year এর নিচে কম খেলে স্মোকিং এর জন্য সিওপিডি সাধারণত ডেভেলপ আনইউজুয়াল। 10 pack year পার ডে যদি 10 pack year করে যদি কেউ স্মোক করে তাহলে তার সিওপিডি হওয়ার সম্ভাবনা থাকে, প্রোভাইডেড there is genetic susceptibility. যারা স্মোক করে সবার তো সিওপিডি হয় না, around 20% of the smokers develop COPD, তার বাকি 80% হয় না, তাদের কারণ তাদের জেনেটিক সাসেপ্টিবিলিটি নাই।
জিনের একটা ফ্যাক্টর এখানে ইম্পর্টেন্ট অবশ্যই, এবং যত বেশি স্মোক করবে তত তাড়াতাড়ি এবং তত সিভিয়ার হবে তাদের সিওপিডি। 1 প্যাক ইয়ার মানে কি সেটা সবাই জানেন, এটা আপনাদের ওয়ার্ডে পড়ানো হয়েছে। স্মোকিং ছাড়াও যারা ধরেন বায়ো মাস ফুয়েল ইউজ করে, যেমন ধরেন যারা ওই যে লাকড়ি চুলা ইউজ করে বা গোবর লাকড়ি দিয়ে যারা মানে রান্না করে, এই ধরনের যে চুলাগুলো থেকে যে ফুয়েল মানে স্মোক হয়, সেই স্মোক ইনহেল করলেও সিওপিডি হতে পারে। যদিও ইট ইজ মানে আমাদের দেশের মানে আন্ডার ডেভেলপ কান্ট্রি গুলোর জন্য এটি ইম্পর্টেন্ট, কিন্তু ডেভেলপ কান্ট্রিতে এই ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি নাল। শুধুমাত্র আন্ডার ডেভেলপ কান্ট্রির জন্য এই জিনিসটা অ্যাপ্লিকেবল। ডেভেলপ কান্ট্রি গুলাতে অকুপেশনাল কিছু কিছু এক্সপোজারের জন্য সিওপিডি হতে পারে, যেমন কোল ডাস্ট, সিলিকা, ক্যাডমিয়াম, এই ধরনের কিছু ইনঅর্গানিক ডাস্টের জন্য আপনার সিওপিডি ডেভেলপ করতে পারে। আর স্মোকিং এর সাথে সাথে আরেকটা হচ্ছে ক্যানাবিস স্মোকিং, যেটা ক্যানাবিস স্মোকিং এর জন্য হতে পারে। জেনেটিক একটা ডিজিজ আছে যেমন আলফা 1 অ্যান্টিটেনসিভ ডেফিসিয়েন্সি, এটা থাকলে আর্লি এজে সিওপিডি হতে পারে উইদাউট হিস্ট্রি অফ স্মোকিং। স্মোকিং ছাড়াও সিওপিডি হতে পারে যদি তাদের আলফা 1 অ্যান্টিটেনসিভ ডেফিসিয়েন্সি থাকে। তাহলে আর প্যাথোজেনেসিস যেটা হয় সিওপিডিতে, দেয়ার ইজ ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য এয়ারওয়ে, যার ফলে মিউকাস প্রোডাকশন বেশি হয়। মিউকাস প্রোডাকশন বেশি হলে মিউকোসিলারি ক্লিয়ারেন্সটা কম হয়, লাংস এর ইলাস্টিক কয়েল রিকয়েল যেটা সেটা লস হয়, এবং স্মুথ মাসেল হাইপারট্রফির কারণে এক্সপিরেটরি এয়ার ফ্লো লিমিটেশন হয়, যার ফলে এয়ার ট্র্যাপিং হয়। এয়ার ট্র্যাপিং হওয়ার জন্য লাং হাইপার ইনফ্লেশন হয়। আর যখন প্যারেনকাইমা ডিস্ট্রাকশন হয়, যে বিশেষ করে এমফাইসিমা যাদের থাকে তাদেরকে গ্যাস এক্সচেঞ্জ অ্যাবনর্মালিটি হয়। সো COPD presentation হচ্ছে commonly it present after the age of 40 years, কারণ ওই যে 20 প্যাক ইয়ার সিগারেট খেয়ে স্মোকস, এটা কিন্তু সময় লাগে। সিগারেট সাধারণত 20 ইয়ার্স এজে সাধারণত কম খাওয়া হয়, বেশিরভাগই 20 ইয়ার্স এর পরে শুরু করে। এই জন্য এভারেজ 40 ইয়ার্স এর পরে সিওপিডি পেশেন্ট গুলো প্রেজেন্ট করে। কমনেস্ট সিম্পটম যেটা থাকে সিওপিডি পেশেন্ট, সেটা হচ্ছে ক্রনিক কাফ উইথ মিউকয়েড স্পুটাম। ক্রনিক কাফ উইথ মিউকয়েড স্পুটাম, তাদের স্পুটাম প্রোডাকশন হয়। ক্রনিক ব্রঙ্কাইটিস যারা, তাদের অ্যাটলিস্ট 2 PSA পার ডে প্রোডাকশন হবে। তারপরে সিম্পটম হচ্ছে ব্রেথলেসনেস। যাদের ক্রনিক ব্রঙ্কাইটিস প্রিডমিনেন্ট সিওপিডি, যেটা আমরা টাইপ বি বললাম, তাদের ক্রনিক কাফটা হচ্ছে প্রিডমিনেন্ট সিম্পটম, ব্রেথলেসনেসটা তার থেকে কম প্রিডমিনেন্ট। যারা এমফাইসিমা প্রিডমিনেন্ট, যেটাকে আমরা টাইপ এ বা পিঙ্ক পাফার বললাম, তাদের হচ্ছে ব্রেথলেসনেসটা প্রিডমিনেন্ট সিম্পটম, কাফটা হচ্ছে লেস প্রিডমিনেন্ট। যদি ইনফেকশন হয় তখন ফিভার থাকতে পারে, আদারওয়াইজ ফিভার সিওপিডির জন্য ফিভার হবে না। যখন এটা সুপারহেড ইনফেকশন হবে তখন ফিভার হবে। এমফাইসিমা প্রিডমিনেন্ট যারা, তাদের সাধারণত ওয়েট লস হয়। আর যারা ক্রনিক ব্রঙ্কাইটিস প্রিডমিনেন্ট, তাদের সাধারণত ওয়েট লস হয় না। যখন ক্রনিক ব্রঙ্কাইটিস বা সিওপিডি থেকে যখন রাইট হার্ট ফেলিওর হবে, তখন সোয়েলিং অফ দ্য লেগ এন্ড অ্যাবডোমেন নিয়ে আসবে, তখন আমরা এটাকে কোর পালমোনারি বলবো। আর যখন রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করবে, তখন পেশেন্টের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিছু সিম্পটম ডেভেলপ করবে হায়ার সাইকিক ফাংশনে, যেমন ড্রাউজিনেস, ডিসওরিয়েন্টেশন, ইভেন আনকনশাসনেস হতে পারে। তাহলে দিস আর দ্য কমন সিম্পটম অফ সিওপিডি। তাহলে কমনেস্ট সিম্পটম হচ্ছে কাফ, ক্রনিক কাফ উইথ স্পুটাম প্রোডাকশন, তারপরে ব্রেথলেসনেস। আর বাকিগুলো হচ্ছে যেমন ইনফেকশন হলে ফিভার থাকবে, যদি তার এমফাইসিমা প্রিডমিনেন্ট হয় তাতে সাধারণত ওয়েট লস হয়। রাইট হার্ট ফেলিওর হলে তখন সোয়েলিং অফ দ্য লেগ এন্ড অ্যাবডোমেন নিয়ে আসবে, আর রেসপিরেটরি ফেলিওর হবে তখন সিএনএস কিছু ম্যানিফেস্টেশন নিয়ে আসবে। তাহলে সিম্পটম কিন্তু আসলে বেশি না, সিম্পটম খুব অল্প। এবার আসলে আমরা সাইন কি দেখবো? স্যার ব্রেথলেসনেস কোন ভ্যারাইটিতে বেশি? হ্যাঁ, কি স্যার ব্রেথলেসনেস স্যার কোন ভ্যারাইটিতে বেশি? ব্রেথলেসনেস প্রিডমিনেন্টলি থাকবে ক্রনিক এমফাইসিমা প্রিডমিনেন্ট, যেটা পিঙ্ক পাফার টাইপ 1 যেটা, তাদের প্রিডমিনেন্ট সিম্পটম থাকবে ব্রেথলেসনেস, কাফটা লেস প্রিডমিনেন্ট থাকবে। আমি আপনাকে এখানে একটা ছবি দিয়ে দেখাই যে ফেনোটাইপ যেটা, একটা হচ্ছে পিঙ্ক পাফার, একটা হচ্ছে ব্লু ব্লাটার। পিঙ্ক পাফার যারা, তাদের
মানে ওই যে ক্রনিক কাফ যেটা বা মিউকাস প্রোডাকশন এটা কম হবে। ব্লু ব্লটারদের এটা প্রিডমিনেন্ট সিম্পটম হবে, কাফ উইথ মিউকাস প্রোডাকশন। ডিসনিয়াটা পিঙ্ক পাফারদের আর্লি হবে, ডিসনিয়াটা ব্লু ব্লটারদের লেট হবে। মানে হাইপার ভেন্টিলেশন, রেসপিরেটরি রেট, হাইপার ভেন্টিলেশন যেটা আমরা বলি সেটা পিঙ্ক পাফারদের বেশি থাকবে, ব্লু ব্লটারদের হাইপার ভেন্টিলেশন কম থাকবে। ওয়েট লস বা লিন এন্ড থিন থাকবে পিঙ্ক পাফাররা, আর ব্লু ব্লটাররা সাধারণত একটু স্বাস্থ্য ভালো থাকে, মোটা থাকে। এটা হচ্ছে চোখে দেখে যে জিনিসগুলো দেখা যাবে পিঙ্ক পাফার এবং ব্লু ব্লটারদের মধ্যে ডিফারেন্স। এবং পিঙ্ক পাফাররা পাফ ব্রিদিং করবে ডিউরিং এক্সপিরেশন, ব্লু ব্লটাররা সাধারণত একটু পাফ ব্রিদিং করে না। আর যখন আপনি এক্সামিন করবেন তখন দেখবেন পিঙ্ক পাফারদের চেস্ট প্রিডমিনেন্টলি ব্যারেল শেপের চেস্ট থাকে, ব্লু ব্লটারদের সাধারণত ব্যারেল শেপের চেস্ট থাকে না। আর সায়ানোসিসটা প্রিডমিনেন্টলি ব্লু ব্লটারদের থাকে, এবং লেগ ইডিমা বা রাইট হেড ফেলিওর যে সাইনগুলো, রেজ ডিপিপি, এনলার্জড লিভার, এগুলো সাধারণত ব্লু ব্লটারদের বেশি থাকে। তাহলে সায়ানোসিস এবং রাইট হেড ফেলিওরের যে সাইন, লেগ ইডিমা বা রেজ ডিপিপি এবং এনলার্জড লিভার, এগুলো সাধারণত ব্লু ব্লটারদের থাকে। এই হচ্ছে বেসিক যেটা ব্লু ব্লটার পিঙ্ক পাফারদের মধ্যে তফাৎ। তবে একটা কথা আমি বলি যে টাইপ সি যেটা, যেটা দুটার অ্যাডমিকচার, এটাই বেশি কমন। আইসোলেটেড পিওর পিঙ্ক পাফার ব্লু ব্লটার সাধারণত কম পাওয়া যায়। বামে যেটা একটু সায়ানোস ইডিমেটাস, এটা হচ্ছে ব্লু ব্লটার, আর ডানে যেটা পিঙ্ক এবং লিন এন্ড থিন, তারা তারা হচ্ছে পিঙ্ক পাফার। এবার আসলে আমরা সিওপিডি পেশেন্টকে এক্সামিন করলে কি পাবো? প্রথমে হচ্ছে জেনারেল এক্সামিনেশনে অ্যাপিয়ারেন্স থাকবে ইল লুকিং, ডিসনিক, ডেকুবিটাস। যদি খুব অ্যাকিউট এক্সামিনেশন নিয়ে আসে তাহলে আপরাইট পজিশনে থাকবে। নিউট্রিশনাল স্ট্যাটাস যদি এফআইসিএম প্রিডমিনেন্ট হয় তাহলে বিলো এভারেজ থাকবে, আর যদি ক্রনিক ব্রঙ্কাইটিস প্রিডমিনেন্ট হয় তাহলে স্ট্যাটাস নরমাল থাকবে। সাইনোসিস যদি রেসপিরেটরি ফেলিওর হয় তাহলে সাইনোসিস থাকবে। যদি কোর পালমোনারি বা রাইট হার্ট ফেলিওর ডেভেলপ করে তখন ইডিমা ডেভেলপ করবে। সেকেন্ডারি পলিসাইথেমিয়া ডিউ টু ক্রনিক হাইপোক্সিয়া, হাইপোক্সিয়ার জন্য সেকেন্ডারি পলিসাইথেমিয়া হবে। যদি ইনফেকশন থাকে তাহলে টেম্পারেচার রেজ পেতে পারে। রেসপিরেটরি ফেলিওর হলে ওয়ার্ম পেরিফেরি, পালমোনারি ইডিমা এগুলোতে পাওয়া যেতে পারে। হাই বাউন্ডিং পালস যেটা রেসপিরেটরি ফেলিওরের সাইন। এই হচ্ছে জেনারেল এক্সামিনেশনের ফাইন্ডিং। স্যার কোর পালমোনারিটা কি স্যার রাইট হেড ফেলিওর? কোর পালমোনারি ডেফিনেশন হচ্ছে রাইট হার্ট ফেলিওর ডিউ টু লাং কজ অর পালমোনারি ভেসেল কজ অর চেস্ট ওয়াল কজ। চেস্ট ওয়ালের কোনো কারণে, যদি অ্যাবনর্মালিটির কারণে বা লাং কজের কারণে, অথবা যদি পালমোনারি ভাস্কুলারদের কোনো অ্যাবনর্মালিটির কারণে যদি রাইট হার্ট ফেলিওর ডেভেলপ করে তখন এটাকে কোর পালমোনারি বলে। এখানে আমরা লাং কজের জন্য রাইট হার্ট ফেলিওর ডেভেলপ করতেছি, এই জন্য এটাকে কোর পালমোনারি বলবো। থ্যাংক ইউ স্যার। সো দিস আর দ্য জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিং। এবার আসেন আমরা হাতের টোবাকো স্টেন পাবেন। রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনে কি পাবেন? ইন্সপেকশনে চেস্টটা দেখবেন ব্যারেল শেপেড, যদি এমফাইসিমা প্রিডমিনেন্ট হয় তাহলে ব্যারেল শেপেড হবে। এক্সেসরি মাসেল অফ রেসপিরেশন যেগুলো, সেগুলো প্রমিনেন্টলি অ্যাকশনে থাকবে, বিশেষ করে স্টার্নোক্লাইডোমাস্কুলার মাসেল, তারপরে হচ্ছে ট্রাপিজিয়াস মাসেল, এগুলা প্রমিনেন্টলি দেখা যাবে কন্ট্রাকশন করতেছে ডিউরিং ইন্সপিরেশন। এবং ইন্টারকোস্টাল স্পেস এবং সুপ্রাক্লাভিকুলার স্পেস ইনড্রয়িং হবে ডিউরিং ইন্সপিরেশন। পার্সলি ব্রেদিং, যেটা আমি এখানে ছবি দিয়ে দেখাইছি, দিস পার্সলি ব্রেদিং ডিউরিং এক্সপিরেশন। যারা এমফাইসিমা প্রিডমিনেন্ট তারা মুখটাকে ন্যারো করে এক্সপিরেশন করে। রেসপিরেটরি রেট বেশি থাকবে ইন্সপেকশনে। তাহলে ইন্সপেকশনে আপনি এগুলো পাবেন, চেস্ট ব্যারেল শেপেড, রেসপিরেটরি রেট বেশি পাবেন, এক্সেসরি মাসেল অফ রেসপিরেশন প্রমিনেন্ট থাকবে ডিউরিং ইন্সপিরেশন, ইন্টারকোস্টাল এবং সুপ্রাক্লাভিকুলার ইনড্রয়িং থাকবে, ও পার্সলি ব্রেদিং পেতে পারেন যদি এমফাইসিমা প্রিডমিনেন্ট হয়। ব্যালেন্স শেপের চেস্ট সেটা আপনারা জানেন, নরমাল চেস্ট রেশিও আপনারা জানেন, এন্টেরিয়র পোস্টেরিয়র এবং ল্যাটারাল চেস্টের রেশিও হচ্ছে 5:7। যদি ল্যাটারাল 7 হয়, এন্টেরিয়র পোস্টেরিয়র 5। যদি দেখা যায় যে এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার ট্রান্সভার্স ডায়ামিটার মোর দেন 50% বেশি হয়, এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার যদি ল্যাটারাল ডায়ামিটার ট্রান্সভার্স ডায়ামিটার মোর দেন হাফ হয়, তখন আমরা এটাকে ব্যারেল শেপের চেস্ট বলি।
পালপেশন যখন করবেন তখন প্রথমে আমরা ট্রাকিয়াল পজিশন দেখব। পজিশন নরমাল পজিশনে থাকবে, কিন্তু সুপ্রাস্টার্নাল লেন্থ অফ দ্য ট্রাকিয়া, যেটা ক্রিকট কার্টিলেজ থেকে ম্যানোগ্রাম নচ, যেটা এই মাঝখানে যে ডিসটেন্সটা, এই লেন্থটা ডিক্রিজ করবে। ট্রাকিয়াল টাগ, যখন ইন্সপিরেশন নেবে ট্রাকিয়াটা নিচের দিকে ডিসেন্ড করবে, দিস ইজ ট্রাকিয়াল টাগ। এই ট্রাকিয়াল টাগ সিওপিডি পেশেন্টে পাওয়া যাবে। চেস্ট এক্সপান্সিবিলিটি যদি ফিতা দিয়ে মাপেন তাহলে এটা রিডিউস পাবেন। এপেক্স বিট পালপেবল পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। নন পালপেবল এপেক্স বিটের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে এফআইসিবল। এই হচ্ছে আমাদের পারকাশনের পালপেশনের যে ফাইন্ডিং। পারকাশনের হাইপার রেজোনেন্ট পাওয়া যাবে। আপার বর্ডার অফ দ্য লিভার ডায়ালাস উইথ বি লোয়ার ডাউন, নরমালি 5th স্পেসে থাকে, এটা হচ্ছে 7th স্পেসে থাকতে পারে। কার্ডিয়াক ডায়ালাস মে বি অবলেটেড। এটা দা পারকাশন ফাইন্ডিং। অসকালটেশনে ব্রেস্ট সাউন্ড উইল বি ভেসিকুলার উইথ প্রolonged এক্সপিরেশন, এবং এটা হয়তো ইন্টেন্সিটিটা অফ ব্রেস্ট সাউন্ড মে বি রিডিউসড, বিশেষ করে এমফাইসিমাতে। এবং অ্যাডেড সাউন্ডের মধ্যে লো পিচ অর মিডিয়াম পিচ রঙ্কাই, মেইনলি এক্সপিরেটরি, এবং সিভিয়ার হলে ইন্সপিরেটরি পাওয়া যেতে পারে। সাধারণত এক্সপিরেটরি পাওয়া যায়। লো পিচ বা মিডিয়াম পিচ রঙ্কাই পাওয়া যাবে অ্যাডেড সাউন্ডের মধ্যে। So this is the auscultated finding. Crepitation sometimes may be audible in the lower jaw, which appear after cough. এটা যে ক্রেপ, যেহেতু অ্যালভিওলাসের মধ্যে রেসপিরেটরি কি বলে ব্রঙ্কিউলের মধ্যে মিউকাস থাকে, সেই মিউকাসের যেটা ক্রেপিটেশন হয়। নাও ইনভেস্টিগেশন। একটা সিওপিডি পেশেন্টে আমরা প্রথমে চেস্ট এক্সরে পিএভিউ করব। চেস্ট এক্সরে পিএভিউতে আমরা কি জিনিস দেখবো, সেটা হচ্ছে হাইপার ট্রান্সলুসেন্ট, লাংসটা একটু কালো থাকবে। হাইপার ট্রান্সলুসেন্ট মানে ইনক্রিজ ট্রান্সলুসেন্সি, ট্রান্সলুসেন্ট মানে হচ্ছে কালো, এক্সরেতে কালো দেখা যাবে, লাং ফিল্ডটা একটু বেশি কালো দেখা যাবে। ডায়াফ্রামটা লো ফ্ল্যাট থাকবে, ছবি দিয়ে দেখাই। দিস ইজ দ্য এক্সরে অফ সিওপিডি। লাং ফিল্ডটা একটু কালো, হাইপার ট্রান্সলুসেন্ট, নিচের দিকে দেখেন একটু বেশি কালো এখানে। লো ফ্ল্যাট ডায়াফ্রাম, এই যে ডায়াফ্রামের পজিশনটা এখানে একটু নিচে থাকবে। কিভাবে বুঝবো? আমি যদি রিবটা পিছন দিক থেকে কাউন্ট করি তাহলে এটা 10th রিবের নিচে থাকবে। নরমালি 10th রিব এর উপরে থাকে, পিছনের রিবটা কাউন্ট করলে এটা 10th রিবের নিচে থাকবে। লো ফ্ল্যাট ডায়াফ্রাম। ন্যারো টিবিউলার হার্ট, হার্টটা অ্যাপারেন্টলি দেখে মনে হবে একটু চিকন হয়ে গেছে, ন্যারো টিবিউলার হার্ট। এবং ইন্টারকোস্টাল স্পেস গুলা দেখে মনে হবে একটু ওয়াইড ইন্টারকোস্টাল স্পেস। So these are the typical X-ray finding of COPD patient. একটা হচ্ছে hypertranslucent lung, দুই নাম্বার হচ্ছে low flat diaphragm, তিন নাম্বার narrow tubular heart, চার নাম্বার হচ্ছে wide intercostal space. এই হলো আমাদের X-ray finding। দুই নাম্বার আমরা করব কমপ্লিট ব্লাড কাউন্ট করব। এখানে পলিসাইথেমিয়া পেতে পারি, যেহেতু হাইপোক্সিয়ার জন্য ইরিথ্রোপাইটিস সিচুয়েশন বেশি হচ্ছে, পলিসাইথেমিয়া পেতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে স্পাইরোমেট্রি। স্পাইরোমেট্রিতে আমরা লাং ফাংশন টেস্টের মধ্যে স্পাইরোমেট্রি করব, এবং এটা যেখানে যে দুইটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে FEV1 মানে ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন 1 সেকেন্ড, এবং ফোর্স ভাইটাল ক্যাপাসিটি FVC। এই দুটার রেশিও যদি দেখি লেস দ্যান 70% হবে। যখন লেস দ্যান 70% হবে তখনই বলবো দিস ইজ অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা হচ্ছে ডায়াগনস্টিক পয়েন্ট, যে এইটা থাকলে আমরা ডায়াগনোসিস বলবো ইট ইজ COPD। FEV1 মানে force expiratory volume in 1 second divided by force vital capacity will be less than 70%. এখন স্পাইরোমেট্রি দিয়ে গোল্ডের একটা ক্লাসিফিকেশন আছে, সিভিয়ারিটি ক্লাসিফিকেশন অফ COPD। এটা সবাইকে জানতে হবে। there are four stages: stage 1, stage 2, stage 3 বা stage 4। stage 1 কে মাইল্ড বলা হয়, stage 2 কে মডারেট বলা হয়, 3 কে সিভিয়ার বলা হয়, আর 4 কে ভেরি সিভিয়ার বলা হয়। সবগুলাতেই দেখেন যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া FEV1 force vital capacity will be less than 70%। এটা সবগুলা স্টেজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। শুধুমাত্র এখানে যেটা ডিফার করে সেটা হচ্ছে FEV1 force expiratory volume will be more than 80% of the predicted মানে হচ্ছে একটা নরমাল পারসন, তার এজ এবং সেক্স, যে এজ এবং সেক্সের তার যে FEV1 হওয়ার কথা তার থেকে যদি এটা 80% মানে তার তুলনায় যদি এটা 80% হয় মিনিমাম, তখন এটা বলবো মাইল্ড। যদি FEV1 50 থেকে 79 হয় তখন এটা বলবো মডারেট। যদি FEV1 30 to 49 হয় তখন বলবো সিভিয়ার।
আর যদি লেস দেন 30 হয় তখন এটা ভেরি সিভিয়ার বলবো। তাহলে FEV1 দিয়ে মোর দেন 80% হলে মাইল্ড, 50 to 80% হলে মডারেট, 30 to 49 হলে সিভিয়ার, লেস দেন 30 হলে ভেরি সিভিয়ার। এই জিনিসটা সবাই একটু দেখবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটা ইসিজি করতে পারি। ইসিজিতে সাধারণত সিওপিডি তে এমফাইসিমা প্রিডমিনেন্ট হলে মানে লো ভোল্টেজ হতে পারে, আর এর হাইট গুলো একটু কমে যেতে পারে, ভোল্টেজ কম হতে পারে। আর একটু আর এর প্রোগ্রেশন যেটা V1 থেকে V6 পর্যন্ত আমরা জানি আর গুলো আস্তে আস্তে বড় হয়, সেই বড় হওয়াটা হয়তো একটু কম হবে, প্রোগ্রেশন একটু কম হবে। যদি তার রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি থাকে, যেটা পালমোনারি হাইপারটেনশনের আর্লি সাইন, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি, সেই অ্যাট্রিয়াল হাইপারট্রফি আমরা ইসিজি থেকে বুঝবো। এই যে টল পিকড পিক, এখানে দেখছেন পিক গুলা একটু টল এবং পিকড। টল আমরা বলি তখন যখন এই ইসিজিতে যে ছোট ছোট ঘর থাকে, এই ছোট ছোট ঘরে যদি এটা 2.5 মানে আড়াই ঘরের থেকে বেশি উঁচা হয়ে যায়, তখন আমরা এটা টল বলি। টল পিক পি ইন্ডিকেট করবে রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি, যেটা আমরা এখানে সিওপিডি পেশেন্টের এই ধরনের টল পিক পি পেলে ওটাকে বলি পি পালমোনারি বলি। সো দিস ইজ পি পালমোনারি, টল পিক পি ইন সিওপিডি পেশেন্ট, যেটা স্মল স্কয়ার দিয়ে আমি যদি হাইট মাপি আড়াই ঘরের বেশি হবে হাইট, তখন এটাকে টল পিক পি বলবো বা পি পালমোনারি বলবো। ইট ইজ ডায়াগনস্টিক ফর রাইট হার্ট ফেলিওরের আর্লি সাইন। এছাড়া লাস্ট স্টেজে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাওয়া যাবে, যেটা এখানে নাই অবশ্য। আর যদি রাইট হার্ট ফেলিওর নিয়ে আসে, তখন আমরা ইকোকার্ডিওগ্রাম করে কনফার্ম করবো দেয়ার ইজ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডাইলেটেশন, রাইট এট্রিয়াল হাইপারট্রফি এন্ড ডাইলেটেশন, তখন আমরা ইকোতে এটা দেখতে পাবো। সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। স্পাইরোমেট্রির পরে সিওপিডি পেশেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। এই সিভিয়ারিটি স্কেলে কোনো রোগী যদি সিভিয়ার বা ভেরি সিভিয়ার হয়, তাকে অবশ্যই এই টেস্টটা করতে হবে। মাইল্ড কেসে না করলেও চলবে, মডারেট কেসে না করলেও চলবে, কিন্তু সিভিয়ার এবং ভেরি সিভিয়ার কেসে এবিজি বা আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করাই লাগবে। তো এটা দিয়ে আমরা কি পাবো? এটা দিয়ে আমরা অক্সিজেন লেভেল দেখবো এবং কার্বন ডাইঅক্সাইড লেভেল দেখবো, ব্লাডের পার্শিয়াল প্রেসার অক্সিজেন এন্ড পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড লেভেল দেখবো। এটা দিয়ে আমরা পেশেন্ট রেসপিরেটরি ফেলিওরে আছে কিনা সেটা বুঝতে পারবো। এবং আমরা জানি সিওপিডি পেশেন্ট টাইপ 1 ক্রনিক রেসপিরেটরি ফেলিওর বা টাইপ 2 ক্রনিক রেসপিরেটরি ফেলিওর নিয়ে আসে। তো টাইপ 1 টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর আমরা পরে পড়াবো। এখানে জাস্ট পার্শিয়াল প্রেসার অক্সিজেন যদি 60 মিলিমিটার থেকে কম হয় এবং কার্বন ডাইঅক্সাইড যদি 50 মিলিমিটার থেকে কম বেশি হয়, তখন এটাকে টাইপ 2 বলা হয়। আর যদি কার্বন ডাইঅক্সাইড নরমাল থাকে কিন্তু অক্সিজেন শুধু কম থাকে, তখন এটাকে টাইপ 1 বলে। এটা আমরা পরে রেসপিরেটরি ফেলিওর নিয়ে পড়া লাভ করবো। আরেকটা হচ্ছে যে পেশেন্টকে আমরা লং টার্ম অক্সিজেন দিব কিনা সেটা ডিসিশন নেওয়ার জন্য আমাদের আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করা লাগবে। তাহলে যখন আমরা সিভিয়ার কেস বা ভেরি সিভিয়ার কেস পাবো, তখন তাকে অবশ্যই ইবিজি করতে হবে এবং উদ্দেশ্য হচ্ছে সে রেসপিরেটরি ফেলিওর আছে কিনা সেটা দেখা এবং তার অক্সিজেন লং টার্ম দেওয়া লাগবে কিনা সেটার জন্য একটা ডিসিশন নেওয়া। লাং ভলিউম মেজারমেন্ট, এটা আইডিয়ালি প্র্যাকটিক্যালি করা হয় না। HRCT স্ক্যান অফ দ্য চেস্ট, এটা সিওপিডি পেশেন্টের সাধারণত করা হয় না। তখনই শুধুমাত্র করা হয় যখন কোনো সার্জারি প্ল্যানিং করা হয়, বিশেষ করে যদি কোনো বুলা থাকে, বুলা কতটুকু বড় বা বুলার পজিশনটা দেখার জন্য, অথবা কোনো লাং ভলিউম রিডাকশন সার্জারি করতে গেলে তখন HRCT স্ক্যান করা হয়। কিন্তু ইউজুয়ালি সিওপিডি এর জন্য HRCT ইজ নট এ রুটিন টেস্ট। আলফা 1 অ্যান্টিট্রিপসিন দেখতে পারেন যদি ইয়াং পেশেন্ট, নন স্মোকার পেশেন্ট সিওপিডি ফিচার নিয়ে আসে, তখন এটা দেখতে পারেন, আদারওয়াইজ এটা রুটিনলি করা হয় না। ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে ম্যানেজমেন্ট হচ্ছে যে এডুকেশন, মানে রিডাকশন অফ দা এক্সপোজার টু নক্সিয়াস পার্টিকেল এন্ড গ্যাস। যে এজেন্টের কারণে তার সিওপিডি ডেভেলপ করলো, তার এক্সপোজার কমাতে হবে। এটা যদি স্মোকিং এর কারণে হয়, তাহলে স্মোকিং কুইট করতে হবে। যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজারের জন্য হয়, তাহলে সেটা এক্সপোজার রিডাকশনের ব্যবস্থা নিতে হবে। তবে স্মোকিং যেহেতু কমন এক্সপোজ, পেশেন্টকে স্মোকিং বন্ধ করার জন্য অ্যাডভাইস দিতে হবে, তাকে মোটিভেট করতে হবে এবং তাকে অ্যাসিস্ট করতে হবে। যদি কেউ স্মোকিং বন্ধ করে, তাহলে তার লাং ফাংশন ডেফিনেটলি ইমপ্রুভ করবে, তার রেট অফ ডিক্লাইন ইন FEV1 উইল বি স্লো। দেখা গেছে যে একটা নর্মাল পারসন আফটার দ্য এজ অফ 40 ইয়ার্স, তার FEV1 কিন্তু গ্র্যাজুয়ালি 30 ml পার ইয়ার করে কমতে থাকে নর্মাল পারসনে, নন স্মোকারে। স্মোক করলে এটা অ্যারাউন্ড 50 ml পার
যারা স্মোক করে কিন্তু সিওপিডি না, তাদের 50 ml পার ইয়ার করে কমতে থাকে। আর যদি কারো সিওপিডি ডেভেলপ করে যায় তাহলে তার ইয়ারলি 100 ml করে পার ইয়ার কমতে থাকে। এখন যার 100 ml পার ইয়ার করে সিওপিডি পেশেন্ট FEV1 কমতেছে, তাকে যদি স্মোক বন্ধ করেন তার এই রিডাকশন অফ FEV1 টা ডিক্লাইন করবে, তখন এটা হয়তো 50 ml এ নেমে আসতে পারে। সুতরাং স্মোকিং বন্ধ করলে সিওপিডি ডেভেলপ করার পরেও কিন্তু তার বেনিফিট আছে, এই জন্য স্মোকিং করার মানে বেনিফিটটা তাকে বুঝাই দিতে হবে। আচ্ছা, আমরা সিওপিডি তে যে ড্রাগ গুলা ইউজ করি সেটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর। আমরা কমনলি যে ব্রঙ্কোডাইলেটর গুলা ইউজ করি সেটা ইনহেলার ফর্মে বেশি রুটিনলি ইউজ করা হয় এবং প্রেফার করা হয়। এবং ইনহেলার ফর্মে যে ব্রঙ্কোডাইলেটর গুলো ইউজ করা হয়, একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর। এর মধ্যে কমনলি হচ্ছে বিটা 2 অ্যাগনিস্টের মধ্যে আছে সালবেটামল এবং কার্বিউটালিন, এবং এন্টিকলিনার্জিক শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটরের মধ্যে হচ্ছে ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড। সালবেটামল এবং ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড এই দুটোই বেশি কমনলি ইউজ করা হয় শর্ট অ্যাক্টিং হিসেবে। লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটরের মধ্যে সালবেটারল, ফরমেটরল, ইন্টাকেটরল এই তিনটা ইউজ করা হয়, তিনটাই প্র্যাকটিক্যালি ইউজ করা হয়। আর লং অ্যাক্টিং মাস্কারেনিক অ্যাগনিস্ট, যেটা লামা বলে যেটাকে লং অ্যাক্টিং মাস্কারেনিক অ্যাগনিস্ট, সেটা হচ্ছে গ্লাইকোপাইরোনিয়াম ব্রোমাইড। এটা ইদানিং ইউজ করা হয় এবং এটা আস্তে আস্তে ইউজ বাড়তেছে। এই হচ্ছে আমাদের ইনহেল ফর্মে ব্রঙ্কোডাইলেটর। তাহলে এই ব্রঙ্কোডাইলেটর, হ্যাঁ বলুন। স্যার এমফাইসেমা প্রিডমিনেন্ট তো স্যার মানে ইয়ার এমনিতেই ডাইলেটেড হয়ে আছে, তো আবার স্যার আমরা এয়ারওয়ে ডাইলেট হয়ে থাকে না, তাদের লাং প্যারেনকাইমার প্যাথোলজি বেশি হয় দেন এয়ারওয়ে। এয়ারওয়ে প্যাথোলজি যে হয় না তা না, হয় কম হয় আর কি, মানে ক্রনিক ব্রঙ্কাইটিস যেমন বেশি হয় তাদের একটু কম হয়, তাদের লাং প্যারেনকাইমার ইনভলভমেন্ট বেশি হয়। একেবারে যে ব্রঙ্কোকনস্ট্রিকশন হয় না তা না, কিছু ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়। স্যার এই যে আলট্রা লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট যেগুলো আছে, যে ইন্ডাকেটরল, এগুলো কখন ব্যবহার করা হয়? ইন্ডিকেটরল তো এটা হচ্ছে বিটা 2 অ্যাগনিস্ট, লং অ্যাক্টিং আলট্রা 2 মানে আলট্রা লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট। এটা এগুলা মানে আমরা সাধারণত মানে সিওপিডি পেশেন্ট সিভিয়ার স্টেজ গেলে সিভিয়ার স্টেজ থেকে শুরু করা হয়। আমি দেখাচ্ছি আপনাকে। ডায়াট্রোপিয়াম ব্রোমাইড এটাও একটা লং অ্যাক্টিং অ্যান্টিকোলিনার্জিক। কয়টা বাজে? আমার এখানে টাইম দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে? জি স্যার। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওরাল ব্রঙ্কোডাইলেটর ইউজ করা হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এটার সাইড ইফেক্ট আছে। যেমন ধরেন জ্যানথিল গ্রুপের মধ্যে থিওফাইলিন, ডক্সিফাইলিন, তারপরে বিটা 2 অ্যাগনিস্টের মধ্যে ব্যাম্বুটেরল, এবং হাইলি সিলেক্টিভ ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরের মধ্যে রফলিমুলাস্ট। রফলিমুলাস্ট এটা এটা ইউজ করা হয়, এবং জ্যানথিন গ্রুপের মধ্যে ডক্সিফাইলিন বেশি ইউজ করা হয়। আর বিটা 2 অ্যাগনিস্টের মধ্যে ব্যাম্বুটেরল আর জ্যানথিনের মধ্যে থিওফাইলিন এগুলো এখন কম ইউজ করা হয়। তাহলে এই তিনটা গ্রুপের ব্রঙ্কোডাইলেটর আছে। বেশি ইউজ করা হয় মানে ইউজ করলে ডক্সিফাইলিন এবং রফলিমুলাস্টটা ইউজ করা হয়। এগুলোর আবার সাইড ইফেক্ট আছে। এবার আসেন কর্টিকোস্টেরয়েড। ইনহেল কর্টিকোস্টেরয়েড দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি কমাতে পারি অফ সিওপিডি এক্সাজারেশন। কর্টিকোস্টেরয়েড এর মধ্যে বেক্লোমেথাসন, ফ্লুটিকাসন এই দুটো বেশি ইউজ করা হয়। তো সব সিওপিডি পেশেন্টে কিন্তু এখন কর্টিকোস্টেরয়েড ইউজ করা হয়। কর্টিকোস্টেরয়েড ইউজ করার কিছু ইন্ডিকেশন আছে। যারা সিভিয়ার সিওপিডি এবং যাদের অ্যাটলিস্ট পার ইয়ারে 2টা করে এক্সাজারেশন হয়, সিভিয়ার সিওপিডি বছরে 2বার এক্সাজারেশন হয়, তাদেরকে ইনহেল ফর্মে কর্টিকোস্টেরয়েড দেওয়ার ইন্ডিকেশন আছে। অথবা যাদের হসপিটালাইজ হওয়া লাগছে সিওপিডি এক্সাজারেশনের জন্য, তাদেরকে কর্টিকোস্টেরয়েড ইনহেলার ফর্মে দেওয়া হয়। অথবা যাদের ব্লাড ইসোনোফিল কাউন্ট 300 সেল পার মাইক্রোলিটার, তাদেরকে এটা দেওয়া হয়। তাহলে আপনারা জানেন যে সিভিয়ার কেসে দেওয়া হয় যাদের হসপিটালাইজেশন করা লাগছে অথবা পার ইয়ারে 2বারের বেশি
এক্সাজারবেশন হচ্ছে তাদেরকে ইনহেল ফর্মে দেওয়া হয়। আদারওয়াইজ ইনহেল কর্টিকোস্টেরয়েড প্রাইমারিলি সিওপিডি পেশেন্টের প্রথম থেকে দেওয়া হয় না। সাধারণত কর্টিকোস্টেরয়েড গুলা লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্টের সাথে কম্বিনেশন হিসেবে পাওয়া যায়, এই কম্বিনেশনটাই বেশি ইউজ করা হয়। ইনহেল কর্টিকোস্টেরয়েড মানে আইসিএস এবং লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট বা লাবা, এই দুইটা কমনলি ফিক্সড কম্বিনেশন হিসেবে পাওয়া যায়, এটা ইউজ করা হয়। ওরাল কর্টিকোস্টেরয়েডটা ইউজ করা হয় ডিউরিং এক্সাজারেশন, যখন হসপিটালে ভর্তি হয় এক্সাজারেশন নিয়ে, তখন ওরাল কর্টিকোস্টেরয়েড শর্ট কোর্স দেওয়া হয়। এটা হচ্ছে মূল গাইডলাইন যেটা দিয়ে আমরা কাকে কি দিব। যদি মাইল্ড কেস অফ সিওপিডি হয়, যেটা আমরা ওই যে স্পাইরোমেট্রিক ক্লাসিফিকেশনে মাইল্ড কেস হলে, তখন শুধুমাত্র ওই রিস্ক ফ্যাক্টর রিডাকশনের মধ্যে স্মোকিং বন্ধ করবে এবং শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর, এই শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর বলতে বিটা 2 অ্যাগনিস্ট অথবা শর্ট অ্যাক্টিং মানে অ্যান্টিকোলিনার্জিক যেগুলো, এগুলো যখন দরকার সে তখন নেবে। দিস ইজ দ্য মাইল্ড কেস। মডারেট কেস যখন হয়ে যাবে তখন আমরা এটার সাথে লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট যেটা সেটা অ্যাড করব, সাথে ওইটাও থাকবে। শর্ট অ্যাক্টিংটা অ্যাজ নেসেসারি অ্যাজ ইউজ করবে, সাথে লং অ্যাক্টিং বিটা 2, এটা হচ্ছে মডারেট কেস। আর সিভিয়ার কেস হলে তখন ওই দুটার সাথে তখন ইনহেলার ফর্মে কর্টিকোস্টেরয়েড ইউজ করব, আইসিএস ইউজ করব, তখন এটা সিভিয়ার ক্ষেত্রে আইসিএস চলে আসবে। আর ভেরি সিভিয়ারের ক্ষেত্রে ওই আইসিএস শর্ট অ্যাক্টিং বিটা 2 লং অ্যাক্টিং বিটা 2 এর সাথে তখন লং অ্যাক্টিং অ্যান্টিমাস্কারেনিক যেটা লামা, লং অ্যাক্টিং অ্যান্টিমাস্কারেনিক, তখন এটা ইউজ করা হয়। তাহলে এই হচ্ছে স্টেপস অফ ড্রাগস ইউজ ইন সিওপিডি, স্টেবল সিওপিডি তে। মাইল্ড কেসে শুধু শর্ট অ্যাক্টিং বিটা 2, মডারেট কেসে শর্ট অ্যাক্টিং এর সাথে লং অ্যাক্টিং বিটা 2, আর সিভিয়ার কেসে এর সাথে ইনহেল কর্টিকোস্টেরয়েড ইউজ করব। আর ভেরি সিভিয়ারে ওই ওগুলা থাকবে, ওটার সাথে লং অ্যাক্টিং মাস্কারেনিক অ্যাগনিস্ট যেটা লামা ইউজ করবে। একটু আগে যিনি প্রশ্ন করতেছিলেন যে লামা কখন ইউজ করবেন, লামাটা সিভিয়ার ভেরি সিভিয়ার ক্ষেত্রে ইউজ করতে পারেন। স্যার একটা প্রশ্ন ছিল বলেন। স্যার পিঙ্ক পাফার ভ্যারাইটিতে তো স্যার লাঙ্গের ভেতর স্যার এয়ার আটকে আছে স্যার, এয়ার ট্র্যাপিং হয়ে দিছে, তাইলে স্যার আমি ব্রঙ্কোডাইলেটর ইউজ করে এয়ারওয়ে বাড়াই আছে স্যার, আরো বাতাস কেন দিব স্যার ভেতরে? আপনি কি বাতাস দিচ্ছেন? আপনি তো একটা ড্রাগ দিচ্ছেন, সেই ড্রাগ আপনার ব্রঙ্কাসকে ডাইলেট করবে, ডাইলেট করলে তো মানে কিছুটা এয়ার ট্র্যাপিং যেটা হয়েছিল সেই এয়ারটা কিছুটা বের হয়ে আসবে। আপনি তো বাতাস মানে তাকে তো বাতাস ভেতরে দিচ্ছেন, তাকে একটা ড্রাগ দিচ্ছেন, ইনহেলার ফর্মে সে ড্রাগটা নিচ্ছে, সে রেসপিরেশন নিচ্ছে না, সে রেসপিরেশনের সাথে এই ড্রাগটা নিবে। এখানে তো আমি এক্সট্রা এয়ার কোনো পুট করতেছি না, আমি এখানে একটা ড্রাগ ডেলিভারি করতেছি। আমি তো বলছি সিওপিডি এফআইসিমাপ্রিডাউন সিওপিডি তে হয়তো এটা যতটুকু কাজ করবে ক্রনিক ব্রঙ্কাইটিসে আরো বেশি কাজ করবে, কারণ এয়ারওয়ে ন্যারোয়িংটা বেশি হয় ক্রনিক ব্রঙ্কাইটিসে দেন এফআইসিমা। এফআইসিমাতে এয়ারওয়ে ন্যারোয়িং হয় না যে তা না, হয়, কম হয় আর কি। স্যার হ্যাঁ। স্যার এখানে যে স্যার হাইপার ট্রান্সলুসেন্সি যে হয় স্যার, এটা কি স্যার যে এয়ার ট্র্যাপিং যে হচ্ছে এয়ার ট্র্যাপিং এটা? এর কারণে, এয়ার ট্র্যাপিং এর কারণে বিশেষ করে এফআইসিমা বেশি হলে তখন হাইপারটেনসিভ বেশি হবে। আচ্ছা এটা কিন্তু ক্রনিক ব্রঙ্কাইটিস প্রমিনেন্ট সিওপিডি হলে কিন্তু ওইরকম এক্সরে পাওয়া যাবে না। ক্রনিক ব্রঙ্কাইটিস সিওপিডি তে এক্সরে নরমাল থাকবে। আমি যেটা বলছি সেটা মাত্র এফআইসিমা প্রিডমিনেন্ট সিওপিডি তে। আচ্ছা কয়টা বাজে দেখো তো, টাইমটা কয়টা বাজে? স্যার 9টা 9টা 50। 50। ওকে, এটা তাড়াতাড়ি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার সিওপিডি তে স্যার কি এমন কিছু আছে স্যার যে লো ফ্লো অক্সিজেন দিতে হয়, হাই ফ্লো অক্সিজেন দেয়া যায় না, এরকম আমি কি আছে স্যার? সেটা আমি আসতেছি দাঁড়ান। আর পালমোনারি রিহ্যাবিলিটেশনের মধ্যে পেশেন্টকে এক্সারসাইজ করার এনকারেজ করতে হবে। এটা হচ্ছে অবশ্য কেস টু কেস ভ্যারি করবে কিভাবে এক্সারসাইজ করবে, এবং মানে রেসপিরেটরি মাসেলের এক্সারসাইজ, নিউট্রিশনের ব্যাপারে কাউন্সেলিং, এগুলো অনেকগুলো পালমোনারি রিহ্যাবিলিটেশনের অনেকগুলো কম্পোনেন্ট আছে, এটা আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। এবার আসেন অক্সিজেন থেরাপি, মানে লং টার্ম ডোমিসিলারি অক্সিজেন থেরাপি। লং টার্ম ডোমিসিলারি অক্সিজেন থেরাপি মানে হচ্ছে পেশেন্ট বাসায় বসে অক্সিজেন নেবে, এবং সেটা কতটুকু নেবে, অ্যাটলিস্ট 15 আওয়ার্স পার ডে, এবং এটা নেবে 2 থেকে 4 লিটার পার মিনিট। এটার উদ্দেশ্য হচ্ছে যখন মানে এটার উদ্দেশ্য হচ্ছে টু কিপ পার্শিয়াল প্রেসার অক্সিজেন অ্যাটলিস্ট 60 মিলিমিটার অফ মার্কারি বা স্যাচুরেশন যদি আপনি পালস অক্সিমিটার দিয়ে দেখেন 90 পর্যন্ত রাখতে হবে, 90 মানে 90 নিচে না, 90 উপরে রাখতে হবে। তাহলে এই টার্গেট করে লং টার্ম ডোমিসিলারি অক্সিজেন দেওয়া হয়। তাহলে লং টার্ম ডোমিসিলারি অক্সিজেন কাদেরকে দিবে? সবাইকে কি আমরা দেব? এটা শুধুমাত্র দেওয়া হয়
কিছু ইন্ডিকেশন আছে যে এটা ইন্ডিকেশন দেখার জন্য প্রথমে ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে হবে, অ্যাটলিস্ট 2 স্যাম্পল নিতে হবে 3 উইকস অ্যাপার্ট, 3 সপ্তাহ গ্যাপে 2টা স্যাম্পল নিতে হবে এবং ক্লিনিক্যালি স্টেবল পেশেন্ট থেকে নিতে হবে। তো যদি দেখা যায় যে ব্লাড স্যাম্পল আর্টেরিয়াল ব্লাড গ্যাসে তার পাশে প্রেশার অক্সিজেন লেস দ্যান 55, কার্বন ডাইঅক্সাইড যাই হোক, পাশে প্রেশার অক্সিজেন যদি লেস দ্যান 55 হয় এবং FeV1 যদি লেস দ্যান 1.5 লিটার হয়, তখন তাকে আমরা ডমিসিলারি অক্সিজেন যেটা সেটা দেব। অথবা যদি দেখা যায় পার্শিয়াল প্রেশার অক্সিজেন 55 to 60 আছে কিন্তু সাথে পালমোনারি হাইপারটেনশন আছে বা রাইট হার্ট ফেলিওর আছে, তখন তাকে লং টার্ম ডমিসিলারি অক্সিজেন দিতে হবে। সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে বুলেক্টমি, যখন লার্জ বুলা থাকে কম্প্রেসিং নরমাল লাং টিস্যু, তখন বুলেক্টমি করা হয়। এবং লাং ভলিউম রিডাকশন সার্জারি, যখন জেনারেলাইজ এমফাইসিমা থাকে, কিছু লাং টিস্যু ফেলে দিলে তার লাং এক্সপেনশনটা সহজ হয়, এজন্য লাং এগুলো আসলে প্র্যাকটিক্যালি কম করা হয়। লার্জ বুলা থাকলে সেটা অবশ্য করা হয় বাংলাদেশের। লাং ভলিউম রিডাকশন সার্জারি খুব সিলেক্টিভ কেসে করা হয়। লাস্ট ট্রিটমেন্ট হচ্ছে লাং ট্রান্সপ্লান্টেশন, একদম সিভিয়ার বায়োল্যাটারাল এমফাইসিমা যদি থাকে তখন সেক্ষেত্রে। আর আরো কিছু ইম্পর্টেন্ট মেজার আছে, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন দিতে হবে, অ্যানুয়াল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং 5 বছর পর পর নিউমোকক্কাল ভ্যাকসিন, এটা সব সিওপিডি পেশেন্টকে দিতে হবে যে কোনো স্টেজেরই, এবং তাদের নিউট্রিশন স্ট্যাটাস মেইনটেইন করতে হবে। আমি যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্স, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ দ্য সিওপিডি। একটা কমপ্লিকেশন হচ্ছে নিউমোথোরাক্স হতে পারে, 2 নাম্বার হচ্ছে রেসপিরেটরি ফেলিওর হতে পারে, 3 নাম্বার কোর পালমোনারি মানে রাইট হার্ট ফেলিওর হতে পারে। দিস আর দ্য কমপ্লিকেশন। আর একটা হচ্ছে সেকেন্ডারি পলিসাইথেমিয়া, সেকেন্ডারি পলিসাইথেমিয়া হয়ে স্ট্রোক হতে পারে। তাহলে এই 4টা কমন কমপ্লিকেশন এর আপনাদের অবশ্যই জানতে হবে। অ্যাকিউট কমপ্লিকেশনের মধ্যে একটা নিউমোথোরাক্স, একটা হচ্ছে রেসপিরেটরি ফেলিওর, লং টার্ম কমপ্লিকেশনের মধ্যে একটা কোর পালমোনারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি পলিসাইথেমিয়া। আমরা এতক্ষণ যা আলাপ করলাম সেটা হচ্ছে স্টেবল সিওপিডি ম্যানেজমেন্ট। স্টেবল সিওপিডি হচ্ছে যে যার কোনো 4 সপ্তাহের মধ্যে কোনো এক্সাজারেশন হয় নাই এবং কোনো এক্সাজারেশনের ফিচার এখন বর্তমানে নাই, তাকে আমরা স্টেবল সিওপিডি বলবো। এখন সে তার কোনো এক্সাজারেশন নিয়ে আসে নাই বা লাস্ট 4 সপ্তাহের মধ্যে কোনো এক্সাজারেশন হয় নাই, তখন তাকে আমরা স্টেবল সিওপিডি বলবো। এবার আসেন অ্যাকিউট এক্সাজারেশন অফ দ্য সিওপিডি, যেটা হসপিটালে ভর্তি হচ্ছে সিওপিডি পেশেন্টগুলো। তো it is defined as an acute event in the natural course of the disease, characterized by change in the patient baseline dyspnea, cough and sputum that is normal beyond day-to-day variation and lead to change in the regular medication in a patient of COPD. তাহলে এটা একটা acute event যেটা তার ন্যাচারাল কোর্সের মধ্যে হঠাৎ করে হলো এবং তার বেসলাইন ডিসনিয়া, কাফ, স্পুটাম এগুলাকে চেঞ্জ করে ফেললো এবং তার ফলে তার রেগুলার মেডিকেশনটাকে চেঞ্জ করা লাগলো। এটাই হচ্ছে acute exertion of the COPD. There are 3 types: type 1, type 2, type 3. Type 1 হচ্ছে mild, type 2 moderate, type 3 severe. কার্ডিনাল সিম্পটম আমরা এখানে 3টা বলি। একটা হচ্ছে যদি ডিসনিয়া বাড়ে, এটা একটা কার্ডিনাল সিম্পটম। যদি স্পুটাম পুরুলেন্ট হয় তাহলে এটা একটা কার্ডিনাল সিম্পটম। স্পুটামের ভলিউম যদি বাড়ে তাহলে এটা একটা কার্ডিনাল সিম্পটম। তাহলে স্পুটামের একটা ভলিউম বাড়বে, একটা পুরুলেন্স বাড়বে, আর একটা হচ্ছে ডিসনিয়া বাড়বে। এই 3টা কার্ডিনাল সিম্পটমের মধ্যে যে কোনো একটা যদি থাকে তখন এটাকে মাইল্ড বলবো, যদি 2টা থাকে তাহলে মডারেট, আর 3টাই যদি থাকে তখন এটা সিভিয়ার এক্সাজারেশন বলবো। নন কার্ডিনাল গুলো আমি বললাম না। এবার আসেন যে সিওপিডি পেশেন্ট হোম ম্যানেজমেন্ট কি করবে অ্যাকিউট এক্সাজারেশন নিয়ে আসলে। তার ইন ডোজ অফ দা শর্ট অ্যাক্টিং বিটা 2 এগোনিস্ট যেটা সেটা ফ্রিকোয়েন্সি বাড়ায় দিবে। সে হয়তো আগে মাঝে মাঝে কিন্তু এখন সে 2 আর্লি 4 আর্লি করে নেবে। আর শর্ট অ্যাক্টিং মাসকারেনিক এগোনিস্ট যেটা অ্যান্টিকোলিনার্জিক সেটা এটার সাথে অ্যাড করবে। যদি ইনহেলার ফর্মে না হয় তাহলে নেবুলাইজ নেবে, নেবুলাইজার নেবে। যদি মানে বাসায় নেবুলাইজার ব্যবস্থা থাকে তাহলে নেবুলাইজার নেবে। তাহলে হোম ম্যানেজমেন্ট বিশেষ করে মাইল্ড কেসে তার ইনহেলার শর্ট অ্যাক্টিং যেগুলো বিটা 2 অ্যাগনিস্ট এবং মাসকারেনিক অ্যাগনিস্ট সেগুলোকে সে ফ্রিকোয়েন্টলি নেবে, দরকার হলে নেবুলাইজার ইউজ করবে। আর এর সাথে স্টেরয়েড প্রেডনিসোলন 30 to 40 মিলিগ্রাম ফর 5 to 7 ডেজ। এটা মডারেট কেস হলে ওরালি অ্যাট হোম দেওয়া যেতে পারে। বাসায় মডারেট কেসে স্টেরয়েড অ্যাড করা যেতে পারে। মডারেট কেসে অ্যান্টিবায়োটিক লাগবে যেহেতু স্পুটামের একটা চেঞ্জ আসতেছে এখানে। আর ওরাল ব্রঙ্কোডাইলেটর ইজ নট রিকমেন্ডেড কারণ এটা সাইড ইফেক্ট আছে। আর সিভিয়ার কেস হলে মানে যেটাতে 3টা কার্ডিনাল ফিচারই থাকবে তাদেরকে ভর্তি করতে হবে।
তাহলে মাইল্ড কেসে এক ধরনের ম্যানেজমেন্ট, মডারেট কেসে স্টেরয়েড দিবেন, অ্যান্টিবায়োটিক দিবেন, সিভিয়ার হলে ভর্তি করবেন। এখন আসেন হসপিটালে ভর্তি হওয়ার পরে কি করবেন? এটা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে একটা সিওপিডি পেশেন্ট এক্সামিনেশনে আসছে কিভাবে ম্যানেজ করবেন। আমি এখানে ডেফিনিশনে যাচ্ছি না। হসপিটাল ইন্ডিকেশন কি? হসপিটালে ভর্তি হওয়ার পরে প্রথমে তাকে বেড রেস্ট নিতে হবে, আপরাইট পোস্টারে বেড রেস্ট দিবে, তাকে অক্সিজেন ইনহেলেশন দিবেন 2 লিটার পার মিনিট করে। কন্ট্রোল অক্সিজেন দেওয়া যায় বাই ভেন্চুরি মাস্ক, সেটা দিয়ে আমরা আমাদের টার্গেট থাকবে যে স্যাচুরেশন 88 থেকে 92 এর ভিতরে রাখবো, আর পার্শিয়াল প্রেশার অক্সিজেন মোর দেন 60 রাখবো। এখন একজন আমাকে একটু আগে কোয়েশ্চেন করছিলেন যে এখানে আমরা কেন 2 লিটার কেন, আমরা 6 লিটার দিলে সমস্যা কি? এখানে একটা, এটা খুবই একটা জনপ্রিয় কোয়েশ্চেন যে সিওপিডি তে কেন হাই ফ্লো অক্সিজেন দেওয়া হয় না, এটা লো ফ্লো কেন দেওয়া হয়? সিওপিডি পেশেন্টদের আমরা জানি যে ক্রনিক হাইপোক্সিয়া, ক্রনিক হাইপারক্যাপনিয়া থাকে। আমাদের রেসপিরেটরি সেন্টার অক্সিজেন যখন কমে যায় তখন স্টিমুলেটেড হয়, অথবা কার্বন ডাইঅক্সাইড লেভেল যখন বেড়ে যায় তখন স্টিমুলেটেড হয়। সিওপিডি পেশেন্ট, বিশেষ করে ক্রনিক ব্রঙ্কাইটিসের রোগী যারা, তাদের কার্বন ডাইঅক্সাইড রিটেনশন বেশি থাকার জন্য সবসময় কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি থাকে, যার ফলে ক্রনিক হাইপারক্যাপনিয়ার প্রতি রেসপিরেটরি সেন্টারটা ইনসেনসিটিভ হয়ে যায়। তখন আর কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়লেও আমার রেসপিরেটরি সেন্টার স্টিমুলেটেড হয় না, তখন একমাত্র রেসপিরেটরি সেন্টারে ড্রাইভ থাকে হাইপোক্সিয়া। এখন আপনি যদি হাই ফ্লো অক্সিজেন দিয়ে এই হাইপোক্সিয়াটাকে টোটালি কারেকশন করে দেন, তাহলে তার রেসপিরেটরি সেন্টার প্যারাডক্সিক্যালি ইনহিবিটেড হয়ে যাবে। ইনহিবিটেড হয়ে যাওয়ার জন্য তার রেসপিরেটরি রেট এবং ডেপথ কমে যাবে এবং আলটিমেটলি হাইপারক্যাপনিয়া আরো বাড়বে। এই জন্য আপনার রেসপিরেটরি ড্রাইভ কিছুটা মেনটেন করার জন্য কিছুটা হাইপোক্সিয়া রাখা হয়, এই জন্য লো ফ্লো অক্সিজেন দেওয়া হয়, হাই ফ্লো দেওয়া হয় না। তারপর অক্সিজেন দেওয়ার পরে আমরা পেশেন্টকে নেবুলাইজ করব উইথ দ্য কম্বিনেশন অফ সালবিটামল এন্ড ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, এই দুটো কম্বিনেশন দিয়ে। এটা 2 আওয়ারলি থেকে 4 আওয়ারলি পর্যন্ত হতে পারে এই নেবুলাইজেশনটা। তারপর ওরাল প্রেডনিসোলন 30 to 40 মিলিগ্রাম পার ডে, এটা 5 to 7 ডেজ দিবেন। আর অ্যান্টিবায়োটিক তো অবশ্যই লাগবে সিভিয়ার কেসে, কারণ স্পুটাম পুরুলেন্ট হচ্ছে, সেহেতু এখানে আমরা কমনলি অ্যামাইনো পেনিসিলিন গ্রুপ অথবা কোয়ামেক্সিক্ল্যাব অথবা ম্যাক্রোলিড, এই গ্রুপগুলোর মধ্যে যে কোনো একটা দিতে পারি। যদি স্পুটাম গ্রিনিশ কালার হয় তখন আমরা সিউডোমোনাস সাসপেক্ট করলে তখন ফ্লুরোকুইনিল অথবা থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, যেগুলো সিউডোমোনাসের কাজ করে, সেগুলো দিতে পারি। যদি পেশেন্ট ইডিমা নিয়ে আসে তাহলে আমরা আইভি ডায়ারেটিক্স দেব, এবং যদি পেশেন্ট একটু সেটেল হয় নেবুলাইজ ইউজ করার অবস্থায়, তখন আমরা লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর যেগুলো, সেগুলো অ্যাড করব। ফ্লুইড ব্যালেন্স মেইনটেইন করতে হবে এবং সাবকিউটেনিয়াস হেপারিন বা লো মলিকুলার হেপারিন দিতে হবে থ্রম্বো এম্বোলিজম প্রোফাইলাক্সিসের জন্য। যেহেতু এরা বেড রিডেন থাকে, এতে থ্রম্বো এম্বোলিজম হওয়ার চান্স বেশি থাকে। যদি অ্যাসোসিয়েটেড কন্ডিশনে কার্ডিয়াক ফেলিওর থাকে, অ্যারিথমিয়া থাকে বা পালমোনারি এম্বোলিজম হয়, সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। সো বেসিক ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে, প্রপটা পোস্টার দিতে হবে, অক্সিজেন দিতে হবে 2 লিটার পার মিনিট লো ফ্লো অক্সিজেন, নেবুলাইজ করতে হবে শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর সালবিটামল ইপ্রাটোমেট দিয়ে, ওরাল প্রেডনিসোলন দিতে পারেন 30 to 40 মিলিগ্রাম পার ডে, এবং অ্যান্টিবায়োটিক দিতে হবে, এটার মধ্যে অ্যামাইনো পেনিসিলিন, কোভাক্সিক্ল্যাব এবং ম্যাক্রোলিড, এই তিনটার মধ্যে যে কোনো একটা। আর যদি ইডিমা থাকে তাহলে আপনি ডায়ারেটিক্স দেবেন এবং লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর অ্যাড করবেন যখন পেশেন্ট মোটামুটি সেটেল হবে। এরপরে সাবকিউটেনিয়াস হেপারিন দিতে পারেন যদি থ্রম্বো এম্বোলিজম প্রোফাইলাক্সিসের জন্য। এই হচ্ছে অ্যাকিউট এক্সামিনেশন অফ দ্য সিওপিডি ট্রিটমেন্ট। যদি এই ম্যানেজমেন্টের পরেও পেশেন্ট সেটেল না হয়, তখন তাকে নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া যেতে পারে। নন ইনভেসিভ ভেন্টিলেশনের মধ্যে সিওপিডি তে কমনলি দেওয়া হয় 2 ধরনের নন ইনভেসিভ ভেন্টিলেশন হচ্ছে, একটা হচ্ছে সিপ্যাপ আর একটা হচ্ছে বাইপ্যাপ। বাইপ্যাপ তাদেরকে দেওয়া হয় যাদের কার্বন ডাইঅক্সাইড রিটেনশন থাকে। যদি কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের ফিচার পাওয়া যায় এবিজিতে, তাহলে বাইপ্যাপ দিতে হবে। তাহলে হাইপারক্যাপনিয়া থাকলে তখন নন ইনভেসিভ ভেন্টিলেশন দিতে হবে এবং এই কমনলি বাইপ্যাপটা দেওয়া হয়। এগুলো হচ্ছে মানে ইন্ডিকেশন অফ নন ইনভেসিভ ভেন্টিলেশন, সিপ্যাপ বা বাইপ্যাপ। একটা হচ্ছে হাইপারক্যাপনিয়া যদি থাকে 60 মিলিমিটার পার মিনিটে বেশি থাকে, এবং যদি আগের ম্যানেজমেন্ট গুলো দিয়ে পেশেন্ট সেটেল না হয়। আর কিছু কিছু ড্রাগ আগে ইউজ করা হতো, এখন ইউজ করা হয় না, সেটা হচ্ছে ইন্টারভেনাস অ্যামিনোফিলিন ইনফিউশন, এটা নট রিকমেন্ডেড। রেসপিরেটরি স্টিমুল্যান্ট ডক্সোপ্রাম, these are not stimulated, these are not indicated. আর যদি নন ইনভেসিভ ভেন্টিলেশন ফেল করে তখন আমরা ইনভেসিভ ভেন্টিলেশন, যেটাকে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন বলা হয়, সেটাতে দিতে পারেন।
এগুলার বইতে ইন্ডিকেশন আছে, ইন্ডিকেশন গুলো আপনারা দেখে নেন। এছাড়া কিছু কিছু ড্রাগ ইউজ করা হয়, যেমন প্রফ্লেমুলাস্ট যেটা ফসফোডাইএস্টারেজ 4 ইনহিবিটর, ম্যাক্রোলিড অ্যান্টিবায়োটিক, এটা আপনারা দেখবেন অনেক ডাক্তারের প্রেসক্রিপশনে থাকে। যারা ফ্রিকোয়েন্ট এক্সারেশন নিয়ে আসে তাদেরকে লং টার্ম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এটা হচ্ছে প্রিভেনশন করার জন্য যাতে এক্সারেশন কম হয়। এজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম এভরি অল্টারনেট ডেতে ফর 1 ইয়ার দেওয়া হয়, লং টার্ম অ্যান্টিবায়োটিক দেওয়া হয় টু প্রিভেন্ট এক্সারেশন। নিকোলাইটিক বা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন অ্যানিসিডাল সিস্টেম বা কার্বোসিস্টেম এগুলো অ্যাড করা যেতে পারে। এগুলো হচ্ছে ফর প্রিভেনশন অফ এক্সারেশন। ওকে, থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, সিওপিডি তে সেকেন্ডারি ইনফেকশনের ব্যাপারটা কেমনে আসতেছে, মানে ডাজ দ্যাট প্রিডিসপোজ টু ইনফেকশন? মানে যেহেতু স্মোকিং এর কারণে ক্রনিক ইনফ্লামেশন হয় এয়ারওয়েতে, এয়ারওয়ে মিউকাসের ইপিথেলিয়াম গুলো ক্রনিক ইনফেকশনের কারণে কিছুটা ড্যামেজ হয়, যার ফলে তাদের মিউকোসিলারি ফাংশনটা হ্যাম্পার্ড হচ্ছে। যার ফলে আমরা তো সবসময় আমাদের ইনহেলেশনের মাধ্যমে কিছু ব্যাকটেরিয়া অর্গানিজম আমরা ইনহেল করি, কিন্তু আমাদের রেসপিরেটরি ইপিথেলিয়ামের যে মিউকাস মেমব্রেন, মিউকাস একটা প্রোটেকশন থাকে, সেই মিউকাসটা এই অর্গানিজম গুলাকে ইপিথেলিয়ামের ভিতরে ঢুকতে দেয় না। তারপর হচ্ছে আমাদের সিলিয়ারি ফাংশনের জন্য এগুলো আস্তে আস্তে আমরা কফের মাধ্যমে মানে এক্সপেকটেশন করে ফেলি। আর হচ্ছে অ্যান্টিবায়োটিক যেগুলো লোকাল অ্যান্টিবায়োটিক যেগুলো যেমন আইজিএ যেগুলা লোকাল প্রোটেকশন দেয়, সেগুলো আমাদের ইফেক্টিভলি কাজ করে। কিন্তু সিওপিডি হয়ে গেলে যখন মিউকাসের ইনজুরি হয় তখন এই প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলো আসলে ভালো কাজ করে না। একটা হচ্ছে মিউকাস যে লেয়ার ইপিথেলিয়াম করে সেটা, তারপরে সিলিয়ারি ফাংশন, আর একটা হচ্ছে লোকাল অ্যান্টিবায়োটিক প্রোটেকশন বাই আইজিএ অ্যান্টিবডি, যেটা সেই আইজিএ ফাংশনটা হ্যাম্পার্ড হয়, যার ফলে ইনফেকশন বেশি হয়। ক্রনিক ইনফ্লামেশনের জন্য ড্যামেজ হওয়ার কারণে এই মিউকোসিলেট ফাংশন গুলো হ্যাম্পার্ড হয়। থ্যাংক ইউ স্যার। আর স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার, আমাদের ওয়ার্ডে কি আমরা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস আর স্পাইরোমেট্রির মাধ্যমে ডায়াগনোজ করি সিওপিডি, নাকি ক্লিনিক্যালি ডায়াগনোজ করি? অ্যাকচুয়ালি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয়, ডায়াগনোসিস তো হিস্ট্রি এবং এক্সামিনেশন করে ডায়াগনোসিস করা হয়। কনফার্ম করার জন্য আপনাকে স্পাইরোমেট্রি করতে হবে। এটা রুটিনলি যেভাবে করা উচিত সবকিছুই করা উচিত, কিন্তু অনেক সময় ফ্যাসিলিটি না থাকার জন্য অনেক সময় করা হয় না। কিন্তু এটা আইডিয়ালি সবাইকে করা উচিত, সব সিওপিডি পেশেন্টকে করা উচিত। এবং আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস যারা ভর্তি হয়, মানে বিশেষ করে সিভিয়ার বা ভেরি সিভিয়ার কেস যারা ভর্তি হয় তাদেরকে অবশ্যই করতে হবে। মাইল্ড মডারেট কেসে ব্লাড গ্যাস অ্যানালাইসিস করা দরকার নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। 9টা বেজে গেছে না? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার ইসিজি ফাইন্ডিংসটা নিয়ে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আর যে স্যার শুধু স্যার মানে হাইটটাই কেন বাড়ে স্যার, মানে উইডটা কেন স্যার বাড়ে না স্যার পি ওয়েভের স্যার? আচ্ছা, পি ওয়েভের হাইট বাড়ে হচ্ছে যখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, আর হোয়াইটটা বাড়ে যখন লেফট অ্যাট্রিয়াল ডাইলেটেশন হয়। লেফট অ্যাট্রিয়াম যখন ডাইলেটেশন হয় তখন হোয়াইটটা বাড়ে, আর হাইটটা বাড়ে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম যখন ডাইলেটেশন হয় বা হাইপারট্রফি হয়। একটা পি ওয়েভ যখন হাইট বাড়বে তখন আমরা বলবো এটা ভাবো এটা রাইট অ্যাট্রিয়ালের কোনো ডিসঅর্ডার, আর যদি হোয়াইট বাড়ে তখন এটা লেফট অ্যাট্রিয়াল ডিসঅর্ডার বলবো। যেমন ধরেন আপনি মাইট্রাল স্টেনোসিস, এই রোগীদের দেখবেন যে পি যদি দেখেন, বিশেষ করে লিড টু লিড 3 এগুলাতে পি গুলা হোয়াইট থাকে, এটা আড়াই ঘরের থেকে বেশি হোয়াইট থাকে, এবং মাঝখানে একটা নচ থাকে, পি মাইট্রালি বলে ওইটাকে। তখন হোয়াইটটা বেড়ে যায়, হাইটটা কিন্তু বাড়ে না, কিন্তু তখন লেফট অ্যাট্রিয়াল ডাইলেটেশন হয়। লেফট অ্যাট্রিয়াল ডাইলেট হলে হোয়াইট বাড়বে, আর রাইট অ্যাট্রিয়াল ডাইলেট হলে হোয়াইট বাড়বে। থ্যাংক ইউ স্যার। এটা আপনাকে ইলেকট্রোমেকানিকের যে মানে বেসিক মেকানিজমটা একটু বুঝলে আপনি বুঝবেন। রাইট এট্রিয়াল না রাইট ভেন্ট্রিকল? হ্যাঁ, রাইট এট্রিয়াল হাইপারট্রফি না রাইট ভেন্ট্রিকল? রাইট অ্যাট্রিয়াল ভেন্ট্রিকল না, রাইট অ্যাট্রিয়া যখন হাইপারট্রফি হয়, মানে বেশিরভাগ কজে রাইট ভেন্ট্রিকল হাইপারট্রফি হওয়ার পরে রাইট অ্যাট্রিয়া হাইপারট্রফি হয়। যাদের রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি থাকে অনেক সাথে রাইট ভেন্ট্রিকলও হাইপারট্রফি থাকে। মানে অনেক কজ আছে যেগুলোতে ভেন্ট্রিকল হয়ে তারপর অ্যাট্রিয়া হয়, আবার অনেক কজ শুধু অ্যাট্রিয়া আগে হয় পরে ভেন্ট্রিকল হতে পারে। স্যার এখানে কি কোয়ার পালমোনারি হয় পালমোনারি হাইপারটেনশনের কারণে?
পালমোনারি হাইপারটেনশন হওয়ার পরে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, তারপর রাইট ভেন্ট্রিকল এনলার্জ করে, তারপর রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি হয়, তারপরে কোলমোনারি। পালমোনারি স্যার হাইপারটেনশন এখানে বেকারিজমটা হচ্ছে হাইপোক্সিয়ার জন্য পালমোনারি ভাস্কুলেচার, যেটা পালমোনারি আর্টারিয়াল ট্রিতে ভেসোকনস্ট্রিকশন হয়, ভেসোকনস্ট্রিকশন হয়, এবং আলটিমেটলি লং টার্ম ভেসোকনস্ট্রিকশন হওয়ার জন্য পালমোনারি ওয়ালে যে স্মুথ মাসেল গুলো হাইপারট্রফি হয়, তখন এটা পার্মানেন্টলি হাইপারটেনশন ডেভেলপ করে। এবং এই পার্মানেন্ট আর স্যার নিউমোথোরাক্স কেন হয়? নিউমোথোরাক্স তো হয় যখন একটা মানে আমার যে প্যারাইটাল প্লুরার নিচে যে লাং এর যে এমফাইসিমেটাস যে পোরশনটা আছে, যেমন আমি যে ছবিতে এমফাইসিমা দেখাইছি না, যে একটা এয়ার ট্র্যাপিং হয় একটা ক্যাভিটির ভিতরে, যেখানে সবগুলো অ্যালভিওলার ওয়ালগুলা ড্যামেজ হয়ে একটা ক্যাভিটির মধ্যে হয়ে যাচ্ছে। এই ধরনের একটা পকেট যদি রাপচার করে প্লুরাল ক্যাভিটির মধ্যে, তখন তো এয়ারটা লিক হয়ে যাবে না প্লুরাল ক্যাভিটির ভিতরে। জি স্যার, জি প্যারাইটাল প্লুরার নিচে যে লাং এর অ্যালভিওলাস থাকে, সেই অ্যালভিওলাসের মধ্যে যদি ওইরকম এমফাইসিমার যে প্যাথোলজি হয়, ওইরকম প্যাথোলজির একটা পকেট যদি থাকে, সেই পকেটে যদি রাপচার করে প্লুরাল ক্যাভিটির ভিতরে, তখন এয়ারটা তো প্লুরাল ক্যাভিটির মধ্যে ঢুকে যাবে, তখন নিউমোথোরাক্স হবে। থ্যাংক ইউ স্যার। তাহলে আমি শেষ করছি, টাইম যেহেতু শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। এটা অবশ্যই আপনারা সিওপিডি খুব ভালো করে করবেন, এটা মানে ক্লিনিক্যালি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার লং কেসের জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় রিটেনের জন্য ইম্পর্টেন্ট, সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।